হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে আলিগড় আন্দোলন বা যে আলিগড় মুভমেন্ট রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 5th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 9 থেকে কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আলিগড় মুভমেন্ট সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কেও একটু বলে রাখি। দেখো, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299। তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 699। ঠিক আছে? এবং এই কোর্স ফির বিনিময়ে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমেই তোমরা পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, মূলত এই যে আলিগড় মুভমেন্ট রয়েছে, এই আলিগড় মুভমেন্টের যে প্রথমত আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে এটার ঐতিহাসিক পটভূমি সম্পর্কে। প্রথমেই বলেছে, দেখো, 1857 সালের মহাবিদ্রোহ অর্থাৎ সিপাহী বিদ্রোহ। এই যে 1857 সালের যে মহাবিদ্রোহ রয়েছে সেটাকে কিন্তু সিপাহী বিদ্রোহও বলা হয়। তো সেই সিপাহী বিদ্রোহ ব্যর্থ যখন হলো, সেই ব্যর্থতার পর কি হলো, মুঘল সাম্রাজ্যের কিন্তু পতন ঘটলো এবং ব্রিটিশ শাসন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বা 1857 সালের বিদ্রোহের মাধ্যমে কি হলো, যে মুঘল সাম্রাজ্যের পতন ঘটলো, তার সাথে সাথে কি হলো, ব্রিটিশ শাসন কিন্তু যে আর কি প্রতিষ্ঠিত কিন্তু হয়েছিল। তার সাথে সাথে মুসলমানদের পশ্চাৎপদতা অর্থাৎ ব্রিটিশ প্রশাসন মুসলমানদের রাজনৈতিক ও আর্থসামাজিক ক্ষেত্রে যে কোণঠাসা কিন্তু করে রেখেছিল। আধুনিক শিক্ষার অভাব অর্থাৎ রক্ষণশীল মনোভাবের কারণে মুসলমানরা কি হচ্ছে, যে ইংরেজি শিক্ষা এবং আধুনিক বিজ্ঞান থেকে কিন্তু তারা দূরে সরে আসছে। তাহলে কি হচ্ছে, আধুনিক শিক্ষার অভাবের মধ্যে যে বিষয়টা বলা হচ্ছে অর্থাৎ রক্ষণশীল মনোভাবের কারণে কি হচ্ছে, এই যে মুসলমানরা কিন্তু ইংরেজি শিক্ষা এবং সেখানের যে আধুনিক বিজ্ঞান সেটা থেকে কিন্তু খানিকটা দূরে সরে কিন্তু থাকছে। ঠিক আছে? এর সাথে সাথে রয়েছে, দেখো, যে স্যার সৈয়দ আহমেদ খান এবং তার দৃষ্টিভঙ্গি। এখানে প্রথমে বলা হচ্ছে প্রধান রূপকার অর্থাৎ সৈয়দ আহমেদ খান ছিলেন এই আন্দোলনের হচ্ছে প্রবক্তা এবং দূরদর্শী নেতা। অর্থাৎ এই যে আলিগড় আন্দোলন, ঠিক আছে, আলিগড় আন্দোলনের মূল পটভূমিটা কী ছিল সেটা তো আমরা দেখলাম, যে মুঘল সাম্রাজ্যের 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতা এবং মুঘল সাম্রাজ্যের পতন ঘটলো। ঠিক আছে? তার সাথে সাথে ব্রিটিশ শাসন কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেখানে আমরা দেখলাম মুসলমানরা কিন্তু এই ইংরেজি শিক্ষা এবং যে আধুনিক বিজ্ঞানের দিক থেকে কিন্তু অনেকটাই তারা দূরে সরেছিল। এটা মূলত ছিল এই আলিগড় আন্দোলনের পটভূমি। ঠিক আছে? এবার হচ্ছে আলিগড় আন্দোলনের যে প্রধান নেতা বা একজন যে মূল প্রবক্তা যে ছিলেন, তিনি ছিলেন হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে? আচ্ছা, যুক্তিবাদী দর্শন অর্থাৎ তিনি ইসলাম ধর্মের মূল শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞান ও পাশ্চাত্য শিক্ষার মেলবন্ধন ঘটানোর কিন্তু প্রয়াস পেয়েছিলেন। ইসলাম ধর্ম যেটা যে রয়েছে, তিনি কিন্তু ইসলাম ধর্মের মূল শিক্ষার সাথে আধুনিক বিজ্ঞানের এই সমস্ত বিষয়গুলোকে কি করতে চেয়েছিলেন, মেলবন্ধন ঘটানোর কিন্তু চেষ্টা তিনি করেছিলেন। সমাজ সংস্কার অর্থাৎ কুসংস্কার দূর করে সমাজকে প্রগতিশীল পথে এগিয়ে নেওয়ার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছিলেন। অর্থাৎ সমাজে তৎকালীন সেই সময় সমাজে যে বিভিন্ন কুসংস্কারগুলি ছিল, সেই কুসংস্কার দূর করে তিনি কি করেছিলেন, সমাজকে প্রগতিশীল পথে তিনি এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আজীবন তিনি কিন্তু সংগ্রামটা তিনি চালিয়েই গিয়েছিলেন। নেক্সট রয়েছে, দেখো, বৈজ্ঞানিক সমাজ অর্থাৎ আধুনিক জ্ঞান ও বিজ্ঞানকে উর্দু ভাষার অনুবাদের জন্য বৈজ্ঞানিক সমাজও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। এই সৈয়দ আহমেদ খানের ভূমিকা কিন্তু আলিগড় আন্দোলনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু এই বিষয়গুলো কিন্তু বলা যেতে পারে। কারণ তাকে নিয়ে যখন আলোচনা করছি বা আলিগড় আন্দোলন সম্পর্কে যখন আমরা পড়ছি বা জানছি, তার সাথে সাথেই কিন্তু এই সমস্ত বিষয়ের যে কনসেপ্ট সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, যে যখনই আমরা আলিগড় আন্দোলন সম্পর্কে জানবো পড়বো তখনই কিন্তু কি হচ্ছে, সেখানে স্যার যে সৈয়দ আহমেদ খানের অবদান বা ভূমিকা সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এটা পড়ার সময় কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে,
দেখো যে তাহজিবুল যে আখলাক, অর্থাৎ এই পত্রিকার মাধ্যমে, এটা একটা পত্রিকা ছিল, ঠিক আছে, এই পত্রিকার মাধ্যমে কি হয়েছিল, মুসলমানদের সামাজিক ও নৈতিক জীবন পুনর্গঠনের তিনি কিন্তু বার্তাটা প্রচার করেছিলেন। অর্থাৎ আমরা আগের স্লাইডের মাধ্যমে যে বিষয়টা দেখলাম যে মুসলমানদের ক্ষেত্রে একটা আধুনিক শিক্ষার অভাবটা দেখা দিচ্ছে, ঠিক আছে। তো কি হলো, এই পত্রিকার মাধ্যমে তিনি কি করেছিলেন যে মুসলমানদের যে সামাজিক এবং নৈতিক জীবন রয়েছে সেই জীবন পুনর্গঠনের বার্তাটা কিন্তু তিনি প্রচার করেছিলেন, ঠিক আছে। নেক্সট রয়েছে এবার এই আন্দোলনটা যেটা ছিল এটার কিছু উদ্দেশ্য সমূহ ছিল। কি উদ্দেশ্য রয়েছে দেখো, মূলত আধুনিক শিক্ষা, অর্থাৎ মুসলমানদের পাশ্চাত্য শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের প্রসার ঘটানো, যাতে তারা সরকারি চাকরিতে আধুনিক সমাজে স্থান করে নিতে পারে। অর্থাৎ আধুনিক শিক্ষার প্রসার ঘটানোটা কি মুসলমানদের জন্য আধুনিক শিক্ষার প্রসার ঘটানোও ছিল কিন্তু এই আন্দোলনের একটা অন্যতম মূল উদ্দেশ্য। কারণ মুসলমানরা যেহেতু সেই আধুনিক শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে ছিল, অনেকটা দূরে সরেছিল, তো সেই মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা, আধুনিক বিজ্ঞানের প্রসার ঘটানো, তার ঘটানো এইসবের মাধ্যমে কি তারা যাতে সরকারি চাকরিতে বা আধুনিক সমাজে যাতে স্থান পেতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে হচ্ছে সম্পর্ক উন্নয়ন, অর্থাৎ ব্রিটিশ সরকারের সাথে ভারতীয় মুসলমানদের ভুল বোঝাবুঝি দূর করে একটি সম্মানজনক সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক তৈরি করা, অর্থাৎ কি সম্পর্কের উন্নয়ন করা। যেহেতু ব্রিটিশ সরকারের সাথে ভারতীয় মুসলমানদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল, তো সেটা দূর করে একটা সম্মানজনক সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক তৈরি করাই ছিল এই আন্দোলনের একটা অপর মূল উদ্দেশ্য। নেক্সট রয়েছে সামাজিক কুসংস্কার, অর্থাৎ সমাজের ভেতরের কুপ্রথা, সংকীর্ণতা, অনগ্রসরতা দূর করে একটা সচেতন ও প্রগতিশীল জাতি গঠন করাও কিন্তু এই আন্দোলনের একটা অন্যতম উদ্দেশ্যের মধ্যে কিন্তু ছিল। নেক্সট রয়েছে দেখো যে MA ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ এক্ষেত্রে কি রয়েছে দেখো, মাদ্রাসা তুল উলুম, অর্থাৎ আলিগড়ের স্যার সৈয়দ প্রথমে কি করলেন, একটা সাধারণ স্কুল প্রতিষ্ঠা করলেন, যেটা পরবর্তীতে গিয়ে কি হলো, একটা কলেজে রূপান্তরিত কিন্তু হয়েছিল, ঠিক আছে। নেক্সট রয়েছে MA ও কলেজ, অর্থাৎ অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আদলে যে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে কি হচ্ছে, বিভিন্ন স্কুল কলেজও কিন্তু তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিলেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 1920 সালে এই কলেজটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়েছিল, যা পরবর্তীতে আধুনিক শিক্ষার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। তাহলে কি বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের কথাও কিন্তু এক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আলিগড় আন্দোলনের ক্ষেত্রে স্যার যে সৈয়দ আহমেদ খানের অবদানটা ছিল সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ছিল, এবং আলিগড় আন্দোলন আলোচনার ক্ষেত্রে সেটার কিন্তু বেশ কিছু যে মূল উদ্দেশ্য ছিল, একটা অন্যতম প্রধান উদ্দেশ্যের ক্ষেত্রে এটাই বলা যায় যে মুসলমানরা যেহেতু সেখানের বিভিন্ন যে পাশ্চাত্য শিক্ষা, আধুনিক শিক্ষার থেকে যেহেতু তারা অনেকটাই দূরে সরেছিল, অনেকটাই পিছিয়ে ছিল, তো তাদেরকে যাতে তাদের মধ্যে দিয়ে যাতে এই আধুনিক শিক্ষার প্রসারটা ঘটানো হয়, এটার চেষ্টাই আর কি এখানে করা হয়েছিল। উপসংহারে বলা যায় যে আলিগড় আন্দোলন নিছক কোনো শিক্ষা প্রতিষ্ঠার আন্দোলন ছিল না, এটি ছিল ভারতীয় মুসলমানদের অস্তিত্ব রক্ষা, আত্মমর্যাদা অর্জন এবং আধুনিকতার আলোয় নিজেদের যে আলোকিত করার একটা দূরদর্শী যুগান্তকারী কিন্তু বিপ্লব ছিল। তাহলে আলিগড় আন্দোলন এই যে বিষয়টা বা টপিকটা রয়েছে এখানে কিন্তু ভীষণ বড় বিষয়টা রয়েছে, তার মধ্যে থেকে সংক্ষেপে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ইনফরমেশন যেটা ছিল সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।